যে আন্তর্জাতিক বিশ্বে কেন আওয়ামী লীগের পক্ষে বা আন্তর্জাতিক বিশ্বের নেতৃবৃন্দ কেন হঠাৎ করে আওয়ামী লীগের দিকে 360 ডিগ্রিতে ঘুরপাক খাচ্ছে। এই বিষয়টা নিয়ে কথা বলবো। আর এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক তরুণ ঘোষ দাদা। দাদা, হঠাৎ করে কি হলো এমন যে টোটাল ইন্টারন্যাশনাল মিডিয়া শেখ হাসিনার পেছনে উঠে পড়ে লাগলো যে আপনি একটা ইন্টারভিউ দেন, কারণটা কি? এইটা যদি একটু বুঝে ফ্রিজ হয়ে গেছেন। জি, আপনি ফ্রিজ হয়ে গেছেন। না আমি শুনতেও পাইনি আপনার প্রশ্ন। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আপনি কি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন যে হঠাৎ করে আন্তর্জাতিক মিডিয়া কেন শেখ হাসিনার সংবাদ প্রচার করার জন্য এভাবে উঠে পড়ে লেগেছেন? আপনি নিজে একজন সাংবাদিক, আপনিও ব্যাপারগুলো হয়তো বুঝেন যে কখন আপনারা কারো সাথে দাঁড়ান বা কারো পিছে দাঁড়ান। বিষয়টা একটু যদি বুঝান আমাদেরকে। দেখুন, আন্তর্জাতিক বিশ্ব পাশে আজকে দাঁড়িয়েছে, কিন্তু তাদেরকে বুঝতে ব্যাপারটা সময় লেগেছে। আন্তর্জাতিক মিডিয়া কি একমাত্র ইন্ডিয়ার কারণে এখন শেখ হাসিনার ফেভারে এভাবে কথা বলছে? না, আন্তর্জাতিক মিডিয়ার কাছে ব্যাপারটা পরিষ্কার করে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। আচ্ছা, ধরুন, বাংলাদেশে যা শক্তি আর ভারতের যা শক্তি দুটো তো সমান নয়। ভারতের কূটনৈতিক শক্তি যা, বাংলাদেশের কূটনৈতিক শক্তি তার কাছে শূন্য। কে চেনে বাংলাদেশকে? আপনি অ্যাটলাস ম্যাপটা যদি আপনি টেবিলের উপর ফেলে দেন, তাহলে যদি একটা বিদেশিকে আপনি বলেন যে বাংলাদেশ রাষ্ট্রটাই খুঁজে বার করো, সে শুনে প্রথম বলবে বাংলাদেশ, এরম ভারত। সে আগে বললো ভারত, নইলে পাকিস্তান। এই বাংলাদেশটা চেনেই না। ফলে বাংলাদেশকে চেনানো, এই চিনানোর কাজটা কিন্তু করেছেন প্রথমে শেখ হাসিনা, যে বাংলাদেশ বলে একটা রাষ্ট্র আছে যেটা উন্নয়নশীল রাষ্ট্র হচ্ছে এবং ভবিষ্যতে একটা উজ্জ্বল জ্যোতিষ্ক হবে। আজকে যদি শেখ হাসিনা যদি গদিতে থাকতেন, তাহলে পরে আজকে অর্থনীতি কিন্তু অন্য জায়গায় চলে যেত। এই যে 16-17 মাস হয়ে গেল, 15 মাস 16 মাস হয়ে গেল, 15-16 মাসে এই যে সরকারটা আছে, এরা নানান ভাবে শুধু ঝেড়ে গেছে। একটা টিউবওয়েল পর্যন্ত করতে পেরেছে এরা। একটা খাল পরিষ্কার করেছে, সেখানে রিজওয়ানা ম্যাডামকে দেখলাম যে তিনি লাল কার্পেট পা দিয়ে তিনি খাল পরিষ্কার করাচ্ছেন। তা আমাদের এখানে তো জমাদারেরা খাল পরিষ্কার করে। কি বলবো, একটা অদ্ভুত অদ্ভুত রাষ্ট্র একটা। যে বাংলাদেশকে যিনি চিনিয়েছেন তিনি হচ্ছেন শেখ হাসিনা, তার আগে শেখ মুজিব। বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে শেখ মুজিবকে সবাই চেনে, শেখ হাসিনাকে সবাই চেনে। কিন্তু রাষ্ট্র হিসেবে, কূটনীতি হিসেবে শেখ হাসিনার পরে আর কূটনীতি জানা মানুষ কিন্তু বাংলাদেশে খুব একটা ছিল না। আর আপনাদের যে ওই আপনাদের বিদেশ মন্ত্রী ছিল না, মামুন নাকি যার নাম, আগের হ্যাঁ হ্যাঁ, শেখ হাসিনার এতে কি কি মামুন যার নামটা, শেষ তার সঙ্গে সময় ছিল বিদেশ মন্ত্রী ছিল আপনার এই চিটং এর পররাষ্ট্রমন্ত্রী যে ছিল আর কি, ওটার নামটা আসলে ভুলে গেলাম। আমিও ভুলে গেছি। হ্যাঁ, আমি ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল। আচ্ছা, একটি আমি কি বলবো, মানে গন্ডমূর্খ যাকে বলে, একটি গন্ডমূর্খ। আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। তিনি কথা বলেন তার মুমিনের কথা বলছিলেন? আব্দুল মুমিন? না 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 না, নাকি হারুনুর রশিদ? না না না, আপনার বিদেশ মন্ত্রীটার নামটাই ভুলে গেলাম। হাসান মাহমুদ। হাসান মাহমুদের মতো ওরকম গর্ধব আমি বিদেশ মন্ত্রী আমি জীবনে দেখিনি। আমি তাকে মিট করেছিলাম। আমি 10 মিনিট কথা বলার পর আমি বুঝে গেছিলাম এই মালটা একেবারে খালি মাল, এর দ্বারা কিচ্ছু হবে না। এই যদি জয়শঙ্করের সামনে পড়ে তাহলে একে বেতাবে পুরো।
মানে প্রিন্সিপাল আর ছাত্র, ক্লাস ওয়ানের ছাত্র, এরকম অবস্থা। ফলে শেখ হাসিনার যে কূটনৈতিক বুদ্ধি ছিল, সেই বুদ্ধি কিন্তু আর কারো আপনাদের ছিল না। আর তারপরে ওই ঘটনার পর যেটুকু হয়েছে, বাংলাদেশকে আরো চিনিয়ে দিয়েছে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী, এস জয়শঙ্কর অ্যান্ড আমাদের এনএসএ অজিত দোভাল, এই তিনজনে। ফলে এখন রাশিয়ার পুতিনও তাকে আমন্ত্রণ জানাচ্ছে। তিনি এখন এক্সাইল প্রাইম মিনিস্টার, তাকে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানাচ্ছেন। চীনের প্রেসিডেন্ট তাকে ফোন করছেন। তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে তো ভারতবর্ষ। এক সময় তো ভারতের উপরে রাগ করে তো উনি তো চীনেও চলে গেছিলেন, একদিন আগে অপমানিত হয়ে ফিরে এসেছিলেন। ভারত কিন্তু সেটা মনে ধরে রাখেনি। ধরে যদি রাখতো, তাহলে ওই জায়গা থেকে ভারতবর্ষ বাঁচিয়ে আনতে পারতো না। কারণ ভারতবর্ষ যাকে একবার মনে করে এ আমার বন্ধু, সে বন্ধু। বন্ধু ভুল করতেই পারে। আপনি দেখুন, আপনি আমার সঙ্গে আপনার বন্ধুত্ব আছে, আপনি একটা ভুল করতেই পারেন, তাই বলে আমি আপনাকে ভুল বুঝে ফেলবো, বন্ধুত্ব চির খেয়ে যাবে? হয় না। আমি বরঞ্চ আপনাকে ভুলটাকে সংশোধন করানোর জন্য আপনাকে বলতে পারি, তোর এই ভুলটা হয়েছে বা এই ভুলটা সংশোধন করে নে। আমি এটা বলতে পারি। তা সেটা আওয়ামী লীগের নেত্রী এখন বুঝে গেছে যে কে বন্ধু কে শত্রু, কে চিরকাল পাশে আছে, সেটা বুঝে গেছে। না, সেটা তো মনে হয় পরশুদিন আপনাদের নিউজ 18 CNN এর সাথে আলাপেও বলেছে যে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার জনগণের কাছে কৃতজ্ঞ প্রকাশ করেছে আমাদের হুম। শেখ হাসিনা। হুম। আচ্ছা দাদা, আমার অনেক কৃতজ্ঞতা দর্শক প্রকাশ করেছে। জানতে চাচ্ছে আপনার কাছে একটা কথা, কোন নিউজ আছে যে কবে নাগাদ আমাদের প্রধানমন্ত্রী ফিরতে পারে বাংলাদেশে? তা আমার কাছে কোনো আইডিয়া নেই, আমি এ খবর কেউ জানি না, এই খবর কেউ অনেকে জানি না। অনেকেই জানতে চাচ্ছে যে মানে যে আসার কোনো সম্ভাবনা আছে কিনা, বাংলাদেশে ফেরত আসবে কিনা আমি উনি। আমি যে কথাটা বলেছি ডিসেম্বরে, যে উনি যে বাংলাদেশে ফেরত যাবেন, ওনাকে ফেরত পাঠানো হবে, সেটা হচ্ছে মার্কো রুবিও যে কথাটা বলেছে, সেই জি। কথাটা আমি বলেছি। তখন আমি জানতাম না যে এই পেছনে এত জটিল অঙ্ক হয়ে রয়েছে। সেটা জেনেছি আমি গতকালকে রাত্রিবেলা 2টো অবধি অপেক্ষা করার পর। তাই আমি পোস্টটা দিয়েছি সকালবেলা। তারপর আমি ঘুমিয়ে পড়েছি, আমার লেখার পর্যন্ত আর এনার্জি ছিল না। তারপর ঘুমিয়ে পড়েছি, সকালবেলা উঠে এই পোস্টটা দিয়ে দিয়েছি যে এইটা হয়েছে, এটা নিয়ে আমি বলবো। আপনি কি ব্যাপারটা একটু ভেঙে আবার বলবেন আমাদের দর্শকদের জন্য, প্লিজ? এখন এই যে পুরো ব্যাপারটা বলতে গেলে অনেক তো সময় লেগে যাবে, আমি ছোট করে বলছি। জি জি। এটা হচ্ছে মার্কো রুবিওর সঙ্গে যখন কথাবার্তা শুরু হয় না, তখন ওই আপনার এই সন্ত্রাসবাদ, ইন্দো প্যাসিফিক, ইন্ডিয়ান ওশান, এই সমস্ত নিয়ে কথাবার্তা হতে 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 আসল কথায় উনি যখন আসেন, সেটা হচ্ছে ট্রেড ডিল। ট্রেড ডিলটা কেন আটকে আছে? তখন ভারতবর্ষ, জয়শঙ্কর যে একটাই কথা ওনাকে বলেছেন যে ট্রেড ডিল তো হবে না। ট্রেড ডিলের ব্যাপারে তো আমার তো নীতি তো পরিষ্কার, আমরা তো বারবার জানিয়ে দিয়েছি আমাদের নীতি, যে আমরা দুটো সেক্টর আপনাদেরকে ছাড়বো না, আর যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে আপনারা পা উঠাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষ আমেরিকার সঙ্গে কোনো ডিল করতে যাবে না। তখন মার্কো রুবিও বলেছে আমাদের দেশের লোক তো মানে আর কিছুদিন চললে, 2 মাস 4 মাস চললে পরে আমরা না খেতে পেয়ে মরবে। চাল ডাল তেল নুন হয়তো এদিক ওদিক থেকে আমরা জোগাড় করে নেবো, কিন্তু মশলা পাবো কোথায়? মশলা তো একমাত্র আপনাদের দেশেই হয়। তারপর যে সমস্ত ওষুধ, আমরা পুরোপুরি আপনাদের উপর নির্ভরশীল। তখন উনি বলেছেন যে বাংলাদেশটা ঠিক করে দিন। আপনারা করেছেন, তখন বলছে আপনি তাহলে কি বলতে চাইছেন? মানে আমি যতটুকু শুনেছি, এই দেখুন না, এত ওয়ার্ড টু ওয়ার্ড তো কখনো মিলবে না, আমি যতটুকু শুনেছি। জি। হ্যাঁ, তখন আহ, আহ, জয়শঙ্করজি বলেছেন যে আপনারা নিজেরা নোংরা ফেলেছেন, নিজেরা পরিষ্কার করুন। তোমরা সেটা কি করে সম্ভব?
তখন বলছে সম্ভব অসম্ভবে হওয়ার তো কিছু নেই। দুরন্ত কূটনীতিক, তিনি ঝানু মাল একেবারে, জয়শঙ্করজি। তিনি বলেছেন আপনি এক কাজ করুন, আপনি শেখ হাসিনার সঙ্গে কথা বলুন, ওনার সঙ্গে কথা বলুন, উনি তো এখন প্রাইম মিনিস্টার ইন এক্সাইল আমাদের দেশে রয়েছে, ওনার সঙ্গে কথা বলুন, ওনার দেশ, ওনার সিদ্ধান্ত। তখন শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে। তারপর কথায় 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 তারপরে তার মধ্যে কতগুলো ঘটনা যেমন ঘটে গেছে, যেমন ট্রাম্পকে মানে একদম ডিফাঙ্ক করে দিয়েছে আমেরিকা। আমেরিকা এটা বুঝে গিয়েছে যে ভারতবর্ষের মতো একতা যদি না থাকে, আমাদের ধরুন আমরা নিজেরা খেয়েই করি, মারামারি করি, কিন্তু যখন আমাদের দেশের উপরে যখন বিপদ এসে পৌঁছায় না, বা কোনো একটা জায়গায় আমাদের দেখা গেল যে আমাদের ভারতবর্ষকে একটা সিদ্ধান্ত নিতে হবে, তখন দেখবেন সব দল এসে, ওই 546টা দল এসে সব এক হয়ে যাবে। আমেরিকা সেটা বুঝে গেছিল, যদি আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যদি আমাদের সর্বশক্তিমান থাকতে হয়, তাহলে আমাদের ওই বিভেদ করে লাভ নেই, আমাদের এক হয়ে থাকতে হবে এক একটা ইস্যুতে। ফলে ট্রাম্পকে দেখবেন তখন থেকে আলাদা করে দেওয়া হলো, এবং ট্রাম্পকে বলা হলো যে তুমি যদি ওই কি বলে এক্সিকিউটিভ অর্ডার যদি ইস্যু করো কংগ্রেসকে না জিজ্ঞেস করে, আর যদি তুমি ওই রকম সোশ্যাল মিডিয়ায় ধুমধাম ধুমধাম একে ওকে লিখে বেড়াও, তাহলে আমরা ইমপিচমেন্ট আনবো তোমার বিরুদ্ধে। এই ধমকটার পর ট্রাম্প, ওই দেখুন, একটাও এক্সিকিউটিভ অর্ডারে সই করেনি। ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় লাফালাফি দেখবেন না, সব বন্ধ। এইবার তখন বাজেটটা তখন আটকে আছে, বাজেট বন্ধ হচ্ছে, বাজেটটা সই হচ্ছিল না, বা ডেমোক্র্যাটরা সই করছিলেন না বলে তো সমস্ত ট্রেজারি তো বন্ধ হয়েছিল, যার জন্য কেউ মাইনে পাচ্ছিল না, দেশ চলছে না। প্রায় 38 দিন হয়ে গেছে, সর্বাধিক 38 দিন, আগে ছিল 36, লাস্ট হয়েছিল 36, তারপরে এটা হলো 38 দিন। তারপর একটা সিদ্ধান্ত হলো, ঠিক আছে, এখন থেকে কি করবে, এখন থেকে জেডি ভান্স, মার্কো রুবিও, এরা সামনে থাকবে, ডেমোক্র্যাট, কংগ্রেস, রিপাবলিকান সব একসঙ্গে হয়ে একমত হয়ে দেশটা চালাবে, এবং ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্কটা প্রথম বজায় রাখবে যদি আমাদের টিকে থাকতে হয়। কারণ দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারতের থেকে বড় গুন্ডা কেউ নেই। কারণ চীনকে মেরে পাট পাট করে দিচ্ছে, প্যাংগং থেকে আরম্ভ করে আপনার লামচুক পর্যন্ত সব জায়গায় চীন প্রচুর মার খেয়েছে। ভারতবর্ষের সৈন্য সংখ্যা, সৈন্যের শক্তি এবং লড়াই করার ক্ষমতা, আর ওই হাই অল্টিটিউডে চীনের ওই আপনার এই কি বলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে তাদের লড়াই করা, দুটোর মধ্যে তফাৎ আছে। তো যাই হোক, তারপর ধীরে 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 ট্রাম্প অফ হয়ে গেল। ট্রাম্প অফ হয়ে যাওয়ার পর এরা সামনে এসে, এরা এখন ব্যাপারটাকে পুরো ম্যানেজ করার চেষ্টা করছে যে ভারতবর্ষের সঙ্গে কি করে সম্পর্কটা ঠিক করা যায়। এই বাংলাদেশ ইস্যু যেদিকে শেষ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তার দেখবেন 7 দিন 10 দিনের মধ্যে আমাদের ট্রেড ডিল হয়ে গেছে, অথবা কোনো একটা সলিড জায়গায় পৌঁছাবে, ভারতবর্ষ আশ্বস্ত হবে, তখন দেখবেন ট্রেড ডিলটা হয়ে গেছে। তার আগে ট্রেড ডিল হবে না, এবং সর্বনিম্ন ট্যারিফে হবে, সর্বনিম্ন ট্যারিফে হবে, 12 থেকে 15% মধ্যে থাকবে, এটাও আমি বলে দিলাম, তার বেশি করলে করবে না। দাদা, আপনাদের দেশে পরপর দুটা অঘটন ঘটে গেছে, দিল্লিতে অনেকগুলো লোক মারা গেছে, আবার কয়েকদিন আগে মানে 2 দিন আগে কাশ্মীরেও 9 জন না 10 জন আবার মারা গেল, হুম। এবং বর্ডারে এখন টোটাল সিকিউরড অবস্থায় আছেন। এখন দিল্লির ঘটনায় কি আসলে বাংলাদেশের কোন সন্ত্রাসী সংগঠন কি জড়িত বলে কোনো রিপোর্ট আসছে এখন পর্যন্ত নাকি? দেখুন, সরকারি ভাবে কিছু জানানো হয়নি, জি, বাংলাদেশের কোনো নাম, পাকিস্তানের কোনো নাম সরকারি ভাবে কিন্তু বলা হয়নি, কিন্তু গোয়েন্দা সূত্র মারফত যে আমরা জানতে পারছি, হ্যাঁ, তাতে বাংলাদেশের ইনভলভমেন্টটা হয়েছে কি, তুর্কি থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে, এটা হয়েছে। টোটাল 32টা জায়গায় ওদের হামলা করার প্ল্যান ছিল, আর 4টে গাড়ি কেনা হয়েছিল, তার মধ্যে একটা বিস্ফোরণে উড়ে গেছে, আর একটা ওই মহিলার গাড়ি, যে ডাক্তার শাহিন,
AK-47 যার গাড়িতে ছিল সেটা ধরা পড়েছে। বাকি দুটো গাড়ি এবং বাকি বিস্ফোরক এখনো পাওয়া যায়নি।